ইসরায়েলকে ছুঁড়ে ফেলার প্রত্যয় নিয়ে ওয়াশিংটনে নজিরবিহীন বিক্ষোভ, যা ঘটে গেল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস যে রতন আছি আজকের পুরো আলোচনায়, পুরোটা দেখার আমন্ত্রণ। কেউ কেউ বলেন, এত বিক্ষোভ, হুমকি, সম্পর্ক ছেদ করে কি লাভ? ইসরায়েলকে তো আর থামানো যাবে না। তাছাড়া কারো কথা তারা কানেও নেবে না, আবার থামবেও না। ইসরায়েলের বিরুদ্ধে লড়ার মতো শক্তি নাকি এখন খোদ আমেরিকারও নেই, তাই মুখে ওসব বলে নাকি কোনো লাভ নেই। মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা বলেন, ভুল এ ধারণা। বিক্ষোভ ও নানা চাপ অব্যাহত থাকলে মানসিক যে চাপ তৈরি হয় তা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। এই মানসিক চাপ কিন্তু এখন নেতানিয়াহু অনুভব করছেন। যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহু ও তার সেনাবাহিনী যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তাতে করে দীর্ঘমেয়াদে একটা যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব। অপরদিকে হামাসের পক্ষে শত্রু মিত্র সবাই, ফলে হামাস যোদ্ধাদের মানসিক শক্তি প্রবল। এ কারণেই তারা জিতেও যাচ্ছে, হেরে যেও যেন জিতেই যাচ্ছে, এবং হামাস জিতবেই, ইতিহাস তাই বলে। আফগানিস্তানকে দেখুন, কে ভেবেছিল ২০ বছর পর তারা আবার ক্ষমতায় ফিরবে? ইসরায়েলের প্রতিষ্ঠার নাকবা বিপর্যয়কে স্মরণ করে ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের সামনে শত শত বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। রোববার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার নাকবা বা বিপর্যয়ের সময় ৭ লাখ ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। এ নির্বাসনকে স্মরণ করে ওয়াশিংটনে সমাবেশ করে শত শত বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান অবিলম্বে সমাপ্তির আহ্বান জানান। এ সময় তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়, চুরি করা জমিতে শান্তি নেই, হত্যা বন্ধ করো, অপরাধ বন্ধ করো, ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও। বিক্ষোভকারীরা ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর তাদের ক্ষোভ প্রকাশ করেন। ১৯৪৮ সালের ১৫ মে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল ফিলিস্তিনিরা। সেই ঘটনাকে নাকবা বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে তারা। গত ১৫ মে ছিল নাকবার ৭৬তম বার্ষিকী। গাজায় ইসরায়েল যুদ্ধের নামে গণহত্যা করে তাদের অব্যাহত সংগ্রামের ভয়াবহ স্মৃতি জাগিয়ে দিচ্ছে। প্রায় ৭ লাখ ফিলিস্তিনির ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের আগে এবং ইসরায়েল প্রতিষ্ঠার পরে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল। ফিলিস্তিনিরা একে আরবিতে নাকবা বলে, যার অর্থ বিপর্যয়। যুদ্ধের পরে ইসরায়েল তাদের ফিরে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে, কারণ এর ফলে তাদের সীমানার মধ্যে ফিলিস্তিনিরা সংখ্যাগরিষ্ঠ হতো। পরিবর্তে তারা স্থায়ী উদ্বাস্তু সম্প্রদায়ে পরিণত হয়েছে, যার সংখ্যা এখন প্রায় ৬০ লাখ। বেশিরভাগই লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বস্তি সদৃশ্য শরণার্থী শিবিরে বসবাস করে। গাজায় শরণার্থী এবং তাদের বংশধররা জনসংখ্যার প্রায় ৩/৪। ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অধিকার ইসরায়েলের প্রত্যাখ্যান এই সংঘাতের মূল কারণ। ১৫ বছর আগে ভেঙে যাওয়া শান্তি আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলোর মধ্যে একটি। এখন অনেক ফিলিস্তিনি ভয় পাচ্ছে যে তাদের বেদনাদায়ক ইতিহাসের পুনরাবৃত্তি আরও ভয়াবহ মাত্রায় হতে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল তার আক্রমণ বৃদ্ধি করার সাথে সাথে সমস্ত গাজা জুড়ে ফিলিস্তিনিরা গাড়ি এবং গাধার গাড়ি লোড করে উপচে পড়া তাঁবু ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে হেঁটে রওনা হচ্ছে। ৭ মাসের যুদ্ধে বিভিন্ন সময়ের গণউচ্ছেদের চিত্রগুলো ১৯৪৮ সালের সাদা কালো ফটোগ্রাফের সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। মুস্তাফা আল গাজার, যার বয়স ৮১, তার পরিবার নিয়ে মাসব্যাপী পালিয়ে তাদের গ্রাম থেকে বর্তমান মধ্য ইসরায়েলের দক্ষিণ শহর রাফা যাওয়ার কথা এখনও স্মরণ করতে পারেন। তখন তার বয়স ছিল ৫ এবং তারা অর্থাৎ ইসরায়েলিরা এক পর্যায়ে আকাশ থেকে বোমা বর্ষণ করেছিল। তখন আল গাজার ও তার পরিবার উষ্ণতায় ঘুমানোর জন্য একটি গাছের নিচে গর্ত খনন করেছিল, আশ্রয় নিয়েছিলেন সেখানে। আল গাজার এই সপ্তাহে আবার পালাতে বাধ্য হন তারা। এবার মোয়াসিতে একটি অনর্বর উপকূলীয় অঞ্চলের তাঁবুতে আশ্রয় নেন, যেখানে ইতোমধ্যেই প্রায় ৪,৫০,০০০ ফিলিস্তিনি বাস করছিল। তিনি বলেন, পরিস্থিতি ১৯৪৮ সালের চেয়ে খারাপ। তখন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা নিয়মিতভাবে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে সক্ষম হয়েছিল। এখন সেটাও তারা পাচ্ছেন না। তিনি বলেছিলেন, ১৯৪৮ সালে আমার আশা ছিল ফিরে আসার, কিন্তু আজ আমার আশা বেঁচে থাকার। এখন আমি সারাক্ষণ
ভয়ের মধ্যে থাকি। আমি আমার সন্তান ও নাতি নাতনিদের ভরণ পোষণ দিতে পারি না। তিনি কান্নায় ভেঙে পড়তে পড়তে এ কথাগুলো বলেন। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় 1170 ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে বন্দী করে। এখনও হামাসের কাছে 128 জন বন্দী হিসেবে আটক রয়েছে। এদিকে 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনও চলছে। গাজা ইসরায়েলের অব্যাহত এ হামলায় 35,303 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও 79,261 ফিলিস্তিনি। ইসরায়েলকে হামাসের সাথে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে বন্দীদের পরিবার। রোববার 19 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে চতুর্থ বন্দীর লাশ উদ্ধারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এরপর বন্দীদের পরিবার ইসরায়েলকে হামাসের সাথে আলোচনায় বসার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে। ফ্যামিলি ফোরাম এক এক্স বার্তায় বলেছে, এখনও হামাসের হাতে 128 ইসরায়েলি বন্দী রয়েছে। 225 দিনের দীর্ঘ সময় পার হয়ে গেলেও পরিবারের অপেক্ষার প্রহর শেষ হয়নি। তাই ইসরায়েল সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মিশনের দিকে মনোনিবেশ করতে হবে। সন্ধ্যার মধ্যে হামাসের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দলকে পাঠাতে হবে। তাদেরকে দেশে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। পোস্টে আরও বলা হয়েছে, যারা জীবিত তাদের পুনর্বাসনের জন্য ফিরিয়ে দেওয়া উচিত। যাদের হত্যা করা হয়েছে তাদের একটি মর্যাদাপূর্ণ দাফনের জন্য ফিরিয়ে আনা উচিত, যেমনটি সন্ধ্যায় রন বেনিয়ামিনের জন্য সম্ভব। উল্লেখ্য, আইডিএফ শনিবার নিশ্চিত করেছে রন বেনিয়ামিন নামের এক বন্দীর, যার বয়স 52, তার লাশ গাজা থেকে উদ্ধার করা হয়েছে। রন বেনিয়ামিন 7 অক্টোবর হামাসের হাতে নিহতের পর থেকে বন্দী ছিলেন বলে তারা জানিয়েছে। ইসরায়েলে রাজনৈতিক বিভেদ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। দপ্তরবিহীন মন্ত্রী 6 দফা দাবি জানিয়ে বলেছেন 8 জুনের মধ্যে এগুলো পূরণ করা না হলে তিনি পদত্যাগ করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী রাজনৈতিক অংশীদারদের ইঙ্গিত করে গাঞ্জ বলেছেন, অনেক কিছু ভুল হচ্ছে। অত্যাবশ্যক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না। বিজয় নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক নেতৃত্বমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে না। ইসরায়েল রাষ্ট্রের কমান্ড ব্রিজরে নিয়ন্ত্রণ নিয়েছে একটি ক্ষুদ্র সংখ্যালঘু গ্রুপ এবং তারা দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। গাঞ্জ বলেন, ইসরায়েলি নিরাপত্তার পবিত্রতম জায়গায় ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনা অনুপ্রবেশ করেছে। উল্লেখ্য, গাঞ্জের সাথে নেতানিয়াহুর দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরও কয়েকবার পদত্যাগ করার হুমকি দিয়েছেন। ইসরায়েলের বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, এখন নির্বাচন হলে নেতানিয়াহু সরকারের পতন হবে এবং গাঞ্জ হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। গাঞ্জ 6 দফা লক্ষ্য বাস্তবায়নের জন্য নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছেন। এগুলো বাস্তবায়িত না হলে তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। 1. পণবন্দীদের ফিরিয়ে আনা। 2. হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকাকে অসামরিকীকরণ করা। 3. গাজায় একটি আমেরিকান, ইউরোপিয়ান, আরব ফিলিস্তিনি বিকল্প পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তবে এতে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আব্বাসের অন্তর্ভুক্তি থাকবে না। 4. 1 সেপ্টেম্বরের মধ্যে উত্তরের অধিবাসীদের প্রত্যাবর্তন এবং পশ্চিম নেঘেবের পুনর্বাসন। 5. ইরানের বিরুদ্ধে মুক্ত বিশ্ব এবং আরব দুনিয়ার চুক্তি সহ একটি সাধারণ উদ্যোগের অংশ হিসেবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। 6. আদর্শ ইসরায়েলি জাতীয় সার্ভিস সৃষ্টি করা, যার ফলে সকল ইসরায়েল দেশের সেবা করা এবং সর্বোচ্চ জাতীয় প্রয়াসে অংশ নিতে পারবে। গাঞ্জ বলেন, আপনি যদি জাতিকে পতনের দিকে চালিত করেন তবে আমরা অবশ্যই সরকার থেকে প্রত্যাহার করব, জনগণের কাছে যাব এবং এমন এক সরকার গঠন করব যা সত্যিকারের বিজয় নিয়ে আসবে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টও নেতানিয়াহুর সিদ্ধান্তহীনতার সমালোচনা করেছেন। হামাসকে পরাজিত করার পর কে গাজা শাসন করবে তা নিয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ না করায় তিনি নেতানিয়াহুর সমালোচনা করেন। প্রিয় দর্শক, আজকে এখানেই থামতে হচ্ছে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।